তো এক্সেপশন হ্যান্ডলিং এর সম্পর্কে ফান্ডামেন্টাল বা এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে আমরা মূলত ডিসক্রিপটিভ কিছু বুঝলাম যে এক্সেপশনটা আসলে কি, কোন কোন পজিশনে, কোন কোন সিচুয়েশনে করতে পারে সেই বিষয়টাও আমরা একটু অনুমান করতে পারলাম এই সংজ্ঞা থেকে বা প্রাথমিক আলোচনা থেকে এক্সেপশন সম্পর্কে। ওকে, এক্সেপশন কে কে দিতে পারে? এক্সেপশন জাভা রান টাইম সিস্টেমও দিতে পারে, বা জাভা জেভিএমও দিতে পারে, জাভা ভার্চুয়াল মেশিন যেটা সেটাও দিতে পারে, সেখান থেকেও এক্সেপশনটা আসতে পারে। তো জাভা এক্সেপশনটা হচ্ছে মূলত একটা জাভা একটা অবজেক্ট, জাভা একটা অবজেক্ট, যে অবজেক্টটা একটা কন্ডিশন নিয়ে কি করে ডিসক্রাইব করে, একটা কন্ডিশন, একটা এক্সেপশনাল কন্ডিশন নিয়ে ডিসক্রাইব করে, এবং যেটা হচ্ছে একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে, এবং সেটা আমাদেরকে থ্রো করে থাকে, আমাদেরকে আউটপুটের মাধ্যমে সে থ্রো করে অটোমেটিক্যালি। ওকে, এই জিনিসগুলো যখন আমরা একটা একটা এক্সেপশন হয় সেই এক্সেপশনটা আবার আমরা হ্যান্ডেলও করতে পারি। এই বিষয়গুলো মূলত আমরা প্রাথমিক আলোচনা থেকে পেলাম। আমরা তারপর হচ্ছে যে ডেফিনেশনে যাই একটু, সেটা হচ্ছে ডেফিনেশন অফ এক্সেপশন। এখানে দুইটা ডেফিনেশন রয়েছে, একটা হচ্ছে এরর ক্লাস সম্পর্কে আর একটা হচ্ছে এক্সেপশন ক্লাস সম্পর্কে। তো এরর একটা ক্লাস জাভাতে, বিল্ট ইন ক্লাস, যেটা এক্সেপশন হ্যান্ডেল করার জন্য মূলত তৈরি। এক্সেপশন একটা ক্লাস যেটাও এক্সেপশন হ্যান্ডেল করার জন্যই তৈরি। দুইটা ক্লাসের মাধ্যমে আমরা মূলত এক্সেপশনগুলো হ্যান্ডেল করে থাকি, বা জাভার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো হ্যান্ডেল করে থাকি। ওকে, তারপরে ক্রিটিক্যাল, আচ্ছা এররসটা যদি এরর ক্লাসে যদি আমরা করি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল এরর হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল ইন নরমাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অর্থাৎ আহ, যে কিছু কিছু এরর আছে যেই এরর গুলো মূলত নরমাল অ্যাপ্লিকেশনটা, একটা অ্যাপ্লিকেশন যেগুলো অ্যাকসেপ্ট করে না, একেবারে টোটালি অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ সেটার জন্য অ্যাপ্লিকেশনটা টোটালি বন্ধ হয়ে যায়, ক্রাশ করে। যে আপনার একটা অ্যাপ্লিকেশন আপনি রান করলেন, সে কোনো একটা কারণ, এমন কিছু একটা ঘটছে যে কারণটাতে টোটাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার পুনরায় আবার রিস্টার্ট করতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনটা রানই হবে না। বুঝতে পেরেছেন? তো এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে বলা হয়, এক্সেপশন রয়েছে যেগুলোকে বলা হয় মূলত এরর, যেই যে এক্সেপশন গুলো মূলত এরর ক্লাসের মাধ্যমে আমরা হ্যান্ডেল করে থাকি। 2 নম্বর হচ্ছে এক্সেপশন ক্লাস, পসিবল এক্সেপশন ইন নরমাল, পসিবল এক্সেপশন ইন নরমাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এক্সিকিউশন। অর্থাৎ কিছু কিছু এক্সেপশন রয়েছে, কিছু কিছু ভুল রয়েছে, যেই ভুলগুলো মূলত এই যে ভুলগুলোর মাধ্যমে জন্য মূলত প্রোগ্রাম কি হয় না, ক্রাশ হয় না। যে ভুলগুলো জেভিএম আমাদেরকে নোটিফাই করে দেয়, যে ভুলগুলোর জন্য রান টাইম সিস্টেম আমাদের নোটিফাই করতে পারে, সেই এক্সেপশন গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এক্সেপশন ক্লাস। সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এক্সেপশন ক্লাস, পসিবল টু হ্যান্ডেল বাই প্রোগ্রামার। এবং এক্সেপশন ক্লাসের যে বিভিন্ন ধরনের কিছু কিছু এক্সেপশন আছে, যে এক্সেপশন গুলো মূলত প্রোগ্রামারদের দ্বারা কি করা যায়, হ্যান্ডেল করা সম্ভব, যেগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারি, যেগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি যে আমাদের মতো করে। তো এই দুইটা ক্লাসই হচ্ছে যে জাভার বিল্ট ইন ক্লাস, এরর ক্লাস এন্ড এক্সেপশন ক্লাস। এই এরর ক্লাস এবং এক্সেপশন ক্লাসের মাধ্যমে আমরা মূলত টোটাল ওভারঅল জাভার যে কোনো এক্সেপশন গুলি আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। ওকে, তারপরে যদি আমরা চলে যাই নেক্সট পেতে, ডেফিনিশন আমরা বুঝতে পারলাম আসলে। hierarchical architecture of a throwable class, throwable class, hierarchical architecture of a throwable class। তো আমরা গত ক্লাসে একটা বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে কালেকশন ইন জাভা। তো সেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, যেটা কালেকশন যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটার ভিতরে সর্বপ্রথম একটা ইন্টারফেস ছিল, যেটা হচ্ছে আইটারেবল। তো ওই আইটারেবল ক্লাসটাই হচ্ছে মূল, এবং আইটারেবল ইন্টারফেসটাই হচ্ছে মূল। আইটারেবল ইন্টারফেসের মাধ্যমে টোটাল আমরা কালেকশনটাকে হ্যান্ডেল করে থাকি, এবং এটা হচ্ছে রুট। এই রুটের মাধ্যমে, অর্থাৎ এই রুট ক্লাসটা হচ্ছে সবগুলোকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে, সবগুলো
ইন্টারফেসকে বা সবগুলো ক্লাসকে অ্যাক্সেস করতে পারে। তো এখানেও সেম বিষয়, যে এখানে হচ্ছে সব ক্লাস, এখানে কোনো ইন্টারফেস নেই, এখানে সবই হচ্ছে জাভার বিল্ট ইন ক্লাস, যতগুলো ক্লাস আছে প্রত্যেকটার আন্ডারে। তেমনই একটা বিষয় আমরা একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার থ্রোয়েবল একটা ক্লাস, থ্রোয়েবল ক্লাস, এই থ্রোয়েবল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে এক্সেপশন ক্লাস এবং এরর ক্লাস। ওকে, এক্সেপশন ক্লাস এবং এরর ক্লাস, এই দুইটা এক্সেপশন কি করতে পারে, এই দুইটা এক্সেপশন ক্লাসটা এবং এরর ক্লাসটা, এই দুইটা ক্লাসই থ্রোয়েবল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেপশন ক্লাস থেকে আরো কিছু সাব ক্লাস বের হয়েছে, সেটা হচ্ছে আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, রানটাইম এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, তারপর নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ এক্সেপশন, তারপর হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন, তারপর হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন, তারপর হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্স, এইভাবে আরো অনেকগুলো এক্সেপশন রয়েছে মোটামুটি। যে একটা ক্লাস থ্রোয়েবল, সেই থ্রোয়েবল এক্সেপশন ক্লাসটা এক্সটেন্স করেছে, এবং এটার আবার কতগুলো সাব আছে, সাবের আবার সাব, সাবের আবার সাব, এভাবে আরো অনেকগুলো সাব রয়েছে। তারপর হচ্ছে ইরোর, ইরোর ক্লাসও থ্রোয়েবল ক্লাসকে এক্সটেন্স করেছে, যেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো ইরোর, দেন হচ্ছে ভার্চুয়াল মেশিন ইরোর, তারপর হচ্ছে আউট অফ মেমোরি ইরোর, অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কিত কিছু ইরোর আছে। কিছু সিনড্রোমের কারণে মূলত অনেক সময় দেখা গেছে কি সফটওয়্যার স্টপ হয়ে যায়, ভার্চুয়াল মেশিন থেকে সরাসরি কিছু নোটিফাইয়ের জন্য স্টপ হয়ে যায় প্রোগ্রাম। তো সেই বিষয়গুলো মূলত আলোচনার জন্য, এই বিষয়গুলো হচ্ছে মূলত এরর ক্লাস হ্যান্ডেল করে থাকে, স্ট্যাক ওভারফ্লো এরর বা ভার্চুয়াল মেশিন এরর, আউট অফ মেমোরি এরর। ওকে, তো এটা হচ্ছে একটা মূলত আর্কিটেকচার, যে হিরার্চিক্যাল আর্কিটেকচার থ্রোয়েবল ক্লাসের। যে থ্রোয়েবল ক্লাসটা মূলত থ্রোয়েবল ক্লাসটা কি, থ্রোয়েবল ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসটার মাধ্যমে এই যে নিচে যে এক্সেপশন গুলো রয়েছে, যেহেতু হেড হচ্ছে থ্রোয়েবল ক্লাস একটা এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। ওকে, তো এই এই নিচে এক্সেপশন যে ক্লাসগুলো রয়েছে বাকি, সেই ক্লাসগুলো থেকে যে এক্সেপশন গুলো আমরা পেয়ে থাকি, সেই এক্সেপশন গুলো মূলত এই থ্রোয়েবল ক্লাসের মাধ্যমে আমাদের কাছে কি করে নোটিফাই করে দেয় বা জিবিএম আমাদের কাছে পাঠায় দেয়। সেই জন্য হচ্ছে আমরা এটা করতে পারি। থ্রোয়েবলটা হচ্ছে হেড হেড অফ এক্সেপশন, যে থ্রোয়েবল ক্লাসের মাধ্যমে আমরা পেতে পারি আমাদের এক্সেপশন গুলো, আমাদের আউটপুট হিসেবে আমরা এক্সেপশন গুলো পেতে পারি। ওকে, এরগুলো আমরা খুঁজে পেতে পারি। আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে মূলত আর্কিটেকচারটা নিয়ে, এবং থ্রোয়েবল ক্লাসটা আমাদের কি করে, থ্রোয়েবল ক্লাসটা আমাদের কি করে সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে, যেটা ধরেন একটা ক্লাস আমরা লিখেছি, সেখানে কিছু কোড আছে, এবং কোডের ভিতরে এমন কিছু জায়গা আছে যেখানে এরর পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো ধরেন এই জায়গাটাতে আমার একটা এরর খাওয়ার সম্ভাবনা আছে, আমার একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে যখন আমি এটাকে প্রিন্ট দিয়েছি। ওকে,
বা এই জায়গাটাতেই আমাদের একটা ভুল হওয়ার পসিবিলিটি আছে। এটা বাগ হইতেও পারে আবার নাও হইতে পারে, এরকম কিছু একটা। ওকে, তো এখন আমরা এখানে একটা ট্রাই দিয়েছি, এখানে একটা ক্যাচ দিয়েছি, এখানে একটা ক্যাচ দিয়েছি, এখানে একটা ফাইনালি ব্লক দিয়েছি। ওকে, তো এগুলো কি আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নাই। কিন্তু ধরেন আমার এই লাইনটাতে একটা ইরোর হবে। ওকে, তো এই ইরোরটা আমার এখানে এসে প্রোগ্রামটা থেমে যাবে। এখানে এসে কি করবে, প্রোগ্রামটা থেমে যাবে। তো এই থেমে যাওয়ার পর কি কারণে থেমে গেল, কি কারণে থেমে গেল এই প্রোগ্রামটা, সেই কারণটা আমাদেরকে জানায় দিবে এই এই ক্লাসটা যেখান থেকে রান হচ্ছে, অর্থাৎ জিভিএম অথবা জিআরই, এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, যে কি কারণে আপনার প্রোগ্রামটা ফেল করেছে, আপনার প্রোগ্রামটা পরবর্তী জায়গায় এখানে এখানে আর যাচ্ছে না। ওকে, এখানে গিয়ে আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে, একটা এরর হয়েছে এখানে, এবং এই জায়গাটাতেই অর্থাৎ 9 নম্বর লাইনে একটা এরর হয়েছে। এই 9 নম্বর লাইনের পরে আর প্রোগ্রামটা 10, 11, 12, 13, 14 পর্যন্ত প্রোগ্রামটা যাবে না। ওকে, প্রোগ্রামটা যাবে না। তো সেই যে এখানে কি জন্য এই এররটা পড়লো বা কি জন্য এখানে ভুলটা হয়েছে, সেই ভুলের ব্যাখ্যাটা, সেই ভুলের বিশ্লেষণটা মূলত আমাদেরকে একটা নোটিফাই করে দেয়। সেই নোটিফাইটা কে করে, সেই নোটিফাইটা করে মূলত হচ্ছে এই থ্রোয়েবল ক্লাসটা। ওকে, মূলত এই থ্রোয়েবল ক্লাসটা আমাদেরকে নোটিফাই করে দেয় এবং আমরা জানতে পারি যে আসলে কোথায় এররটা হয়েছে এবং কততম লাইনে এররটা হয়েছে এবং কি কারণে এররটা হয়েছে, সেই কারণগুলো সব হচ্ছে আমরা বলতে পারি। এবং সেই বিশ্লেষণটা আমাদের মূলত এই থ্রোয়েবলটা করে থাকে। ওকে, তো এখানে যেটা হচ্ছে মূলত প্রধান আহ, প্রধানত যে এই নিচে যে ক্লাসগুলো এক্সেপশনের আন্ডারে যে সাব ক্লাস, সাব ক্লাসের আন্ডারে সাব ক্লাস, সাব ক্লাসের আন্ডারে আরো কিছু সাব ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো ইউরোপটা ধরে, এই ক্লাসগুলোতে হচ্ছে ইউরোপটা ধরা পড়ে। ওকে, আমরা যখন এই ক্লাসগুলো ডিফাইন করে দেব, আমরা যখন এই ক্লাসগুলো ডিক্লেয়ার করে দেব অবজেক্ট তৈরি করে, যে এই ক্লাসের মাধ্যমে যদি এই ধরনের কোনো ধরনের এরর থাকে তাহলে এই ক্লাসের মাধ্যমে এররটা ধরো। ওকে, তো সেই রোডটা ধরবে, ধরার পর সে থ্রোয়েবলের ভিতরে পাঠিয়ে দেবে এবং থ্রোয়েবলের ভিতরে পাঠাইলে থ্রোয়েবল আবার আমাদের জানায় দেবে যে এই কারণে তোমার এররটা হয়েছে বা এততম লাইনে তোমার এররটা রয়েছে। তো এই বিষয়গুলো তখন আমরা জেনে তারপর ওই বিষয়টা কি কারণে হয়েছে সেই বিষয়টা আমরা কারেকশন করতে পারি, বা এই বিষয়টা এই প্রবলেমটা দেখা দিলে আমরা আসলে কিভাবে সলভ করবো সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারি যে অমুক জায়গায় অমুক লাইনে আমার এই রোডটা ধরা পড়ছে। তো ওই অর্থতম লাইনে যেমন 9 নম্বর লাইনে আমার একটা ভুল রয়েছে, সেই ভুলটা আমাকে সে জানায় দেবে। তো এই কাজটা মূলত করা হচ্ছে থ্রোয়েবল ক্লাসটা। ওকে, তো এই থ্রোয়েবল ক্লাসকে দুইটা ক্লাস এক্সটেন্স করেছে, সেটা হচ্ছে এক্সেপশন ক্লাস, দেন হচ্ছে এরর ক্লাস। এই দুইটা ক্লাস এক্সটেন্স করেছে। তো এখানে এই এক্সেপশনের আন্ডারে অনেকগুলো সাব ক্লাস রয়েছে, এক্সেপশনের আন্ডারে অনেকগুলো সাব ক্লাস রয়েছে। সেই সাব ক্লাসগুলো মূলত আমরা বুঝতে পারবো একটু পরে, যে প্রত্যেকটা ক্লাসের আসলে কাজ কি, যে কোন জায়গা থেকে কোন এররগুলো আমরা পেয়ে থাকি, এই বিষয়গুলো। তো আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, এখানে হচ্ছে এক্সেপশন ক্লাসের ভিতরে আমরা কোন কোন জাতীয় এরর পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা ক্লাস তৈরি করেছে তারা। যেমন আইও এক্সেপশন হচ্ছে একটা ক্লাস, এবং যে ক্লাসটার মাধ্যমে কোন ধরনের এরর পেয়ে থাকি আমরা, যে ইনপুট আউটপুট রিলেটেড কোনো ইনপুট এবং আউটপুট রিলেটেড কোনো এরর যদি হয়ে থাকে তাহলে আমরা এই এক্সেপশন, আইও এক্সেপশন ক্লাসটাকে আমরা কল করতে পারি এই ইনপুট আউটপুট রিলেটেড কোনো এরর হ্যান্ডলিং করার জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা এসকিউএল এক্সেপশন রিলেটেড কোনো এরর হ্যান্ডলিং করার জন্য এসকিউএল এক্সেপশন ক্লাসটাকে আমরা কল করতে পারি। তারপর হচ্ছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশনের জন্য ক্লাস নট ফাউন্ড যদি ক্লাসটা না পায়, অর্থাৎ আমি একটা ওই যে বললাম একটু আগে যে একটা ইউজার ক্লাস মডেলের মাধ্যমে আমি একটা
ডাটাবেস থেকে টোটাল ইউজার লিস্ট আমরা তুলে নিয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মডেল ক্লাসটা আমি তৈরিই করিনি, সেটাকে বলা হয় ক্লাস নট নট ফাউন্ড এক্সেপশন। আমি মডেল একটা মডেল ক্লাসকে ডাক দিয়েছি যে মডেল ক্লাসটা আমি তৈরি করিনি, তাহলে সেই মডেল ক্লাসটার মাধ্যমে আমি আসলে কিভাবে ডাটা পাবো, সেটা তো পসিবল না, কখনোই পসিবল না। তাহলে হচ্ছে এই ক্লাস নট নট ফাউন্ড এক্সেপশন মূলত এটা হচ্ছে একটা এরর। তো রানটাইম এক্সেপশন, তারপর হচ্ছে রানটাইম এক্সেপশন, অর্থাৎ যেটা জিআরই আমাদের প্রোভাইড করে। এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন গুলো। অ্যারিথমেটিক এক্সেপশন কি আমরা সেটা বুঝতে পারতেছি। অ্যারিথমেটিক গাণিতিক যে এক্সেপশন গুলো, ক্যালকুলেশন জাতীয় সেই এক্সেপশন গুলো আমরা এই ক্লাসের মাধ্যমে পেয়ে থাকি। নাল পয়েন্টার এক্সেপশন, ধরেন আমরা একটা নাল ভ্যালু পাঠাইছি, যে আমরা ভ্যালুই সেট করে নেই, ভ্যালুই দেই নেই কোনো একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, এটাকে বলা হয় নাম্বার ফরম্যাট এক্সেপশন। নাম্বার ফরম্যাট এক্সেপশনটা কি আসলে? নাম্বার ফরম্যাট এক্সেপশনটা হচ্ছে মূলত এক ধরনের এক্সেপশন, যে আমি দিচ্ছি হচ্ছে ইন্টিজার টাইপ, কিন্তু হচ্ছে আমি ভ্যালু ডাটাবেজে ভ্যালু পাবো হচ্ছে, ভ্যালু প্রয়োজন হচ্ছে আমার ডাবল টাইপের, কিন্তু আমি পাঠাচ্ছি হচ্ছে ইন্টিজার টাইপের। সেক্ষেত্রে হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন এটাকে বলা হয়। আহ, এই ধরনের এক্সেপশন গুলো আমরা পেয়ে থাকি। ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন। তো ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন বলতে কি বোঝায়? যেমন ডাটাবেজের একটা টেবিলে একটা একটা কলামে আমরা ক্যারেক্টার লেন্থ দিয়েছি, যে একটা ক্যারেক্টার, যেমন নেম কলামটাতে আমরা ডাটাবেজের একটা টেবিল আছে, ইউজারের ভিতরে ইউজার নেম একটা কলাম আছে। তো সেই কলামটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে এই কলামটার ভিতরে সর্বোচ্চ 25 ক্যারেক্টারের একটা নাম রাখতে পারবে, সর্বোচ্চ 25 ক্যারেক্টারের একটা নাম রাখতে পারবে। সেক্ষেত্রে আমি কি করলাম, আমি যখন নাম দিলাম, আমি যখন আহ, আহ, আপনার ইয়েতে ফিল্ডে আমি যখন একটা ফর্ম ফিল আপ করবো, তখন আমি যখন আমার নামটা সেট করলাম, সেই নামটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে 30টা ক্যারেক্টার বা 26টা ক্যারেক্টার বা 27টা ক্যারেক্টার, অর্থাৎ একটা বেশি দিয়ে দিলাম বা দুইটা বেশি দিয়ে দিলাম বা একাধিক বেশি দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে আমার ডিফাইন করা আছে 25টা, যদি 25টার বেশি হয় তাহলে হচ্ছে সে এক্সেপশন দেখাবে এবং বলবে যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, অর্থাৎ আমার যে ক্যারেক্টার লেন্থ সেটা হচ্ছে 25, বাট আমি দিয়েছি 26টা বা 27টা। তো এই ধরনের এক্সেপশনও হতে পারে। ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, অর্থাৎ এটাকে বলা হয় ইন্ডেক্স পজিশন বা ইন্ডেক্স বেশি হয়ে যাওয়া। ওকে। তো তারপর হচ্ছে অ্যারে লিস্ট। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস আমরা ওই অ্যারে লিস্ট পড়েছিলাম। একটা অ্যারেতে মূলত একটা অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে আমরা আসলে দেখি নেই। তো একটা অ্যারের আমরা লেন্থ দিয়ে দিয়েছি ধরো 5, কিন্তু আমি দিয়ে দিলাম একটা অ্যারে আমি সেখানে ভ্যালু পাঠালাম হচ্ছে 6টা বা 7টা। তো সেক্ষেত্রে যেহেতু একটা অ্যারের লেন্থ হচ্ছে 5, তো আমি দিয়ে দিয়েছি হচ্ছে 6টা। তো সেক্ষেত্রে এটা একটা হচ্ছে যে আউট অফ বাউন্ডস, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস দেখাবে, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, যে ওই অ্যারে লিস্টের ভিতরে তোমার ইন্ডেক্স বসার কথা হচ্ছে 5টা, বাট তুমি দিয়েছো হচ্ছে 6টা। তো এই ধরনের কিছু একটা দিয়ে সে এক্সেপশন দেবে। স্ট্রিং আউট অফ বাউন্ডস এরকম স্ট্রিং এর ক্ষেত্রে হতে পারে। তারপরে এদিকে আছে স্ট্যাক ওভারফ্লো এরর। আমরা বিভিন্ন ধরনের এরর পেয়ে থাকি। বড় ভার্চুয়াল ভার্চুয়াল মেশিন এরর, ভার্চুয়াল মেশিন থেকে জেভিএম থেকে আমাদের কিছু কিছু এরর দিয়ে থাকে। ওকে। তারপর হচ্ছে আউট অফ মেমোরি এরর। আউট অফ মেমোরি, পিসির হার্ড ডিস্ক শেষ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রজেক্ট রান করবে না। তো এরকম কিছু কিছু এরর আমরা পেয়ে থাকি, যেগুলো হচ্ছে এরর ক্লাস হ্যান্ডেল করে থাকে। তো মূলত এক্সেপশনটা নিয়ে হচ্ছে আমরা মূলত আলোচনা করবো, এক্সেপশনটা আসলে কি। ওকে। তো আমরা এখন আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে টাইপস অফ জাভা এক্সেপশন, অর্থাৎ জাভাতে কয় ধরনের এক্সেপশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কোন এক্সেপশন গুলোকে কি বলা হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে। তো জাভাতে মূলত দুই ধরনের এক্সেপশন রয়েছে, এটা একটু মনে রাখবেন আপনারা। প্রধানত দুই ধরনের এক্সেপশন রয়েছে, এগুলো রাখতে পারলে ভালো, নো প্রবলেম। আর যদি রাখতে না পারেন তাও সমস্যা নেই, কারণ আমাদের তো একটা ক্লাস আছে যেটা হচ্ছে এক্সেপশন ক্লাস। এক্সেপশন ক্লাসের মাধ্যমে আমরা সব ধরনের এরর হ্যান্ডেল করতে পারি। তো তারপর হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করবো, এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেনে আসে, সেজন্য আমরা মনে রাখার চেষ্টা করব।
মেইনলি টু টাইপস অফ এক্সেপশন হ্যাজ জাভা। জাভা মূলত দুই ধরনের এক্সেপশন রয়েছে। একটা হচ্ছে প্রথম যেটা সেটাকে বলা হয় চেক এক্সেপশন, আর দুই নম্বর এক্সেপশন হচ্ছে আনচেক এক্সেপশন। চেক এক্সেপশন, আনচেক এক্সেপশন। Here, an error is considered as an unchecked exception. According to Oracle, there are three types of exceptions. তার মানে কি বুঝলাম আমরা এই কথাটা থেকে? এই কথাটা থেকে আমরা আসলে বুঝতে পারলাম যে যখন জাভাটা সান মাইক্রোসিস্টেমের ছিল তখন তারা দুইটা মাধ্যমে হচ্ছে এক্সেপশন গুলো চেক করতো। দুইটা মাধ্যমে এক্সেপশন গুলো চেক করতে, বা দুইভাবে এক্সেপশন গুলো চেক করতে। একটা হচ্ছে চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। কিন্তু যখন এই জাভাটা ওরাকল নিয়ে গেল, তখন তারা মূলত আরেকটা এক্সটার্নাল টাইপ অ্যাড করেছে, সেটা হচ্ছে এরর এক্সেপশন। ওকে, তো এটা হচ্ছে ওরাকলের জন্য। আহ, যদি ওরাকলের কথা চিন্তা করি তাহলে হচ্ছে থ্রি টাইপ অফ এক্সেপশন হ্যাজ জাভা, আর হচ্ছে টু টাইপস অফ এক্সেপশন হ্যাজ জাভা যদি আমরা সান মাইক্রোসিস্টেমের কথা চিন্তা করে থাকি। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এক্সেপশন কয়েক প্রকার। এক্সেপশন আসলে চেকড এক্সেপশন আর আরেকটা হচ্ছে আনচেকড এক্সেপশন। তখন এখন আমরা আলোচনা করব হচ্ছে চেকড এক্সেপশন কি আর আনচেকড এক্সেপশন কি, আর একটা হচ্ছে এরর এক্সেপশনটা কি। এই তিন ধরনের এক্সেপশন নিয়ে আমরা আলোচনা করব একটু, যে সংজ্ঞা করব যে চেকড এক্সেপশন কাকে বলে বা আনচেকড এক্সেপশন কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তাহলে আমরা জাভাতে মূলত সান মাইক্রো সিস্টেমের কথা চিন্তা করলে সেটা আমরা দুই ধরনের এক্সেপশন পেয়েছি। একটা হচ্ছে চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। আর আহ, যদি ওরাকলের কথা চিন্তা করি, ওরাকল আবার পরবর্তীতে একটা অ্যাড করেছে, সেটাকে বলা হয় এরর এক্সেপশন। অর্থাৎ মূলত ওই আগে দুইটা রেখেছে, চেকড এবং আনচেকড, আর ওরাকলে আসার পরে আরেকটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এরর এক্সেপশন। ওকে, তো এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। একটু চেক এক্সেপশন কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখি difference between checked exception and unchecked exceptions. Okay, checked exception একটু বোঝার চেষ্টা করবেন। The class checked exception, the class which directly inherit throwable class, expect runtime exception and error are known as checked exception. এক্সাম্পল হিসেবে IO exception, SQL exception, etc. checked exception are the checked at compile time. এখন যারা আমার শুরু থেকে ক্লাসগুলো দেখেছেন বা ছিলেন, তারা আসলে বলতে পারবেন যে রান টাইম কি আর কম্পাইল টাইম কি, তাই না? আপনারা একটু বলতে পারবেন রান টাইম কি আর হচ্ছে কম্পাইল টাইম কি? আল আমিন শুরু থেকে ক্লাসগুলোতে ছিলেন। আচ্ছা, এক্সেপশন বলা লাগবে না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে রান টাইমটা কি আর হচ্ছে কম্পাইল টাইমটা কি জাভাতে। বাইট কোডে পরিণত করে যখন, তখন হচ্ছে এটাকে আমরা বলতেছি কম্পাইল টাইম। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে রান টাইম আর হচ্ছে কম্পাইল টাইম, তাই তো আলামিন?
আচ্ছা, রান টাইম আমি একটু বলে দিই। রান টাইম আর হচ্ছে কম্পাইল টাইম। তো জাভাতে একটা প্রোগ্রাম দুইটা স্টেজে রান করে, দুইটা স্টেজে যাওয়ার পর রান করে। প্রথম স্টেজটা হচ্ছে কম্পাইল টাইম স্টেজ, দেন হচ্ছে রান টাইম স্টেজ। তো কম্পাইল টাইম স্টেজ হচ্ছে জাভা জাভা একটা জাভা ফাইল আমরা হচ্ছে তৈরি করি। আমরা যে ক্লাসগুলো লিখি প্রত্যেকটা ক্লাসই হচ্ছে যে একটা জাভা ফাইলের ভিতরে লেখা হয়, ডট জাভা এক্সটেনশন যুক্ত। তো যেহেতু জাভা ফাইলের ভিতরে আমরা ক্লাসগুলো লিখি, তো জাভা ফাইল কখনো সরাসরি আহ, আহ, সরাসরি কখনো রান করতে পারে না। সেজন্য প্রথম সেকশন যেটা, সেটা হচ্ছে যে সে প্রথমে কম্পাইল করে, অর্থাৎ জাভা ফাইলটাকে কম্পাইল করে ক্লাস ফাইলে পরিণত করে। এটা হচ্ছে প্রথম কাজ। জাভা ফাইলটাকে কম্পাইল করে ক্লাস ফাইলে পরিণত করে। ক্লাস ফাইল যখন তৈরি হয় তখন এটা বাইট কোডে পরিণত হয়ে যায়। আর বাইট কোড যে কোনো ল্যাঙ্গুয়েজ চিনতে পারে, যে কোনো এনভায়রনমেন্ট চিনতে পারে। অর্থাৎ হচ্ছে যে আমরা যে জিনিসগুলো নিয়ে আগে আলোচনা করেছি, যেটা হচ্ছে যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সেজন্যই যে যে কোনো ওএসে, যে কোনো অপারেটিং সিস্টেমে সে রান করতে পারে। যখন একবার একটা ক্লাস কম্পাইল হয়ে যায়, কম্পাইল হওয়ার পরে যে ক্লাস ফাইলে পরিণত হয়ে যায়, জাভা ফাইল থেকে ক্লাস ফাইলে যখন পরিণত হয়ে যায়, তখন ওই ক্লাস ফাইলটা যে কোনো অপারেটিং সিস্টেমে রান করানো যায়। ওকে। তো এই মূলত জাভা ফাইলটা হচ্ছে মূলত কম্পাইল টাইম। একটা জাভা ফাইল থেকে যখন ক্লাস ফাইল তৈরি করে, তখন এটাকে বলা হয় কম্পাইল টাইম এনভায়রনমেন্ট। এটাকে বাইট কোডে পরিণত করে দেয়। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট। এই ক্লাস ফাইলটাকে যখন আমরা রান করি যে ভিএম মাধ্যমে, সেটাকে বলা হয় জাভা রান টাইম এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের ক্লাস ফাইলটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে পারি। যে বিষয়গুলো আমরা কাজ করেছি ক্লাসের ভিতরে, সেই ক্লাসগুলো মূলত আমরা আউটপুট হিসেবে দেখতে পারি এই রান টাইম এনভায়রনমেন্টের মাধ্যমে। তো এই দুইটা এনভায়রনমেন্টে যেহেতু একটা প্রোগ্রাম থাকে, একটা প্রোগ্রাম এই দুইটা স্টেজ যেহেতু থাকে, প্রথম স্টেজটা হচ্ছে কম্পাইল স্টেজ, দেন সেকেন্ড স্টেজ হচ্ছে রান টাইম স্টেজ। তো এই দুইটা স্টেজে যেহেতু একটা প্রোগ্রাম মূলত কাজ করে, ফুল একটা প্রোগ্রাম। তো এক্সেপশনের ক্ষেত্রে সেম এই দুইটা সেক্টরই, এই দুইটা স্টেজের ভিতরেই চেক করে থাকে মূলত। একটা হচ্ছে কম্পাইল টাইমে কিছু কিছু এক্সেপশন চেক করে, আবার কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো হচ্ছে রান টাইমে চেক করে থাকে। ওকে। তো এই বিষয়টাই হচ্ছে চেকড এবং আনচেকড এক্সেপশনের যখন সংজ্ঞা দিতে যাব আমরা, তখন এই বিষয়টাই হচ্ছে মূলত আমরা বুঝতে পারবো। তো সেই জন্য এই বিষয়টা আমি আলোচনা করে নিলাম, রান টাইম এবং কম্পাইল টাইম আসলে কি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। যেটা হচ্ছে চেক টেস্ট এক্সেপশন। তো চেক এক্সেপশন যেগুলো, সেগুলো হচ্ছে মূলত কি করে কম্পাইল টাইমে চেক করে। যেগুলো চেক এক্সেপশন, এগুলো হচ্ছে কম্পাইল টাইমে চেক করে। অর্থাৎ কম্পাইল টাইমে যেই এক্সেপশন গুলো পেয়ে থাকে, একটা জাভা ফাইল কম্পাইল করার সময় যে এক্সেপশন গুলো থ্রো করে থাকে আমাদের, আহ, সেই এক্সেপশন গুলোকে বলা হয় চেক এক্সেপশন। মনে থাকবে? মনে থাকবে আমরা যখন চেকড এক্সেপশন কাকে বলে, যখন একটা ক্লাস বা একটা জাভা ফাইল কম্পাইল করে ওই সময় যে এরর গুলো ধরা পড়ে, কম্পাইল করার সময় যে এরর গুলো ধরা পড়ে সেই এরর গুলোকে বলা হয় চেকড এক্সেপশন। আমরা বুঝতে পেরেছি? ওকে। আর চেকড এক্সেপশন সরাসরি কানেক্টেড হচ্ছে থ্রোয়েবল ক্লাসকে। অর্থাৎ আমরা যদি এর আগের ইয়েটাতে একটা স্লাইড আছে, যে স্লাইডটাতে যাই, যেটা হচ্ছে আর্কিটেকচারে দেখি, আহ, সেটা হচ্ছে সরাসরি থ্রোয়েবল ক্লাসকে এক্সটেন্ড করে চেকড এক্সেপশন। ওকে, এটা ইনহেরিট করা আছে যে অর্থাৎ এক্সেপশন ক্লাস যেটা, সেটা হচ্ছে চেকড এক্সেপশনে পড়ে। আর ইনডোর ক্লাস যেটা, ওইটাও চেকড এক্সেপশনে পড়ে। ওকে। তো এই চেকড এক্সেপশনের এবং হচ্ছে রান টাইম এক্সেপশন, এই এক্সেপশন গুলো হচ্ছে মূলত চেকড এক্সেপশন। তাইলে আমরা এখানে একটু যদি ক্লাসগুলো বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে এক্সেপশন ক্লাসটা চেকড এক্সেপশন, আইও এক্সেপশন ক্লাসটাও চেকড এক্সেপশন, এসকিউএল এক্সেপশন ক্লাসটাও চেকড এক্সেপশন, তারপরে নেস্টেড
ক্লাস নট ফাউন্ড এক্সেপশন এটা হচ্ছে একটা এক্সেপশন, রান টাইম এক্সেপশন এটা হচ্ছে চেকড এক্সেপশন, এবং ইরোরের যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে চেকড এক্সেপশন। ওকে, তো এগুলো হচ্ছে এই এক্সেপশন গুলো মূলত কম্পাইল টাইমে ধরা পড়ে। এই এক্সেপশন গুলো মূলত কম্পাইল টাইমে ধরা পড়ে, যেমন আইও এক্সেপশন বা এসকিউএল রিলেটেড কোনো এক্সেপশন যদি থেকে থাকে তাহলে সেটা কম্পাইল টাইমে ধরা পড়ে যাবে, বা ইনপুট আউটপুট রিলেটেড কোনো এক্সেপশন থাকলে সেগুলো হচ্ছে কম্পাইল টাইমে ধরা পড়ে যাবে। তারপর হচ্ছে ক্লাস নট ফাউন্ড, যদি ক্লাস একটা ক্লাসই না পায় তাহলে সে কম্পাইল করবে কাকে, তাই না? এটা হচ্ছে চেকড এক্সেপশন, সেজন্য হচ্ছে কম্পাইল টাইমে এগুলো ধরা পড়ে যায় মূলত। রান টাইম এক্সেপশন অর্থাৎ একটা ক্লাস যখন একটা যে জাভা ফাইল ক্লাস ফাইলে পরিণত হয়ে গেল, যখন একটা জাভা ফাইল ক্লাস ফাইলে তৈরি হয়ে গেল তখন সেটা রান করার একটা ব্যাপার চলে আসে। আর এই রান করতে গিয়ে আবার কিছু কিছু এক্সেপশন পেয়ে থাকে। সেই রান করতে গিয়ে যদি কোনো এক্সেপশন পেয়ে থাকে তাহলে হচ্ছে সেই এক্সেপশন গুলো হচ্ছে মূলত এই সরাসরি এই রান টাইম ক্লাসটাও আমরা চেকড এক্সেপশন হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এই রান টাইমের পরে যে এক্সেপশন গুলো ধরা পড়ে, অর্থাৎ রান টাইমের ভিতরে আবার যে এক্সেপশন গুলো ধরতে পারে আলাদাভাবে, অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, তারপর হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। এই যে ক্লাসগুলো আরো অনেক ক্লাস আছে। তো এই ক্লাসগুলো মূলত হচ্ছে রান টাইম এক্সেপশন, অর্থাৎ রান টাইমের পরে যে সাব ক্লাসগুলো রয়েছে, রান টাইম এক্সেপশনের পরে যে সাব ক্লাসগুলো রয়েছে সেই সাব ক্লাসগুলোকে বলা হয় আনচেকড এক্সেপশন। অর্থাৎ আমরা যখন আমরা চেকড এক্সেপশনে রান টাইমটা চেক করি, বাট যখন একটা প্রোগ্রাম রান করতে যায় ক্লাস ফাইল থেকে, সে রান করতে যাওয়ার পরে কিছু রান করার সময় টোটাল আমরা যখন আউটপুট হিসেবে দেখতে যাব সেই মোমেন্টে কিছু এক্সেপশন ধরে, সেই এক্সেপশন গুলোকে বলা হয় আনচেকড এক্সেপশন। ওকে, অথবা রান টাইম এক্সেপশন। তো এই ব্যাপারটাও আমরা একটু মাথায় রাখবো। আহ, সেটা আমরা যে একটু করি চেকড এক্সেপশন, যেটা আমরা পড়লাম, আমরা দেখলাম যে চেকড এক্সেপশনটা হচ্ছে সরাসরি থ্রোয়েবল ক্লাসের সাথে রিলেটেড, এবং এটা হচ্ছে থ্রোয়েবল ক্লাস এবং এটার সাথে আরো আছে ইরোর, অর্থাৎ এক্সেপশন এবং ইরোর এই দুইটাই হচ্ছে কি চেকড এক্সেপশন আমরা বলতে পারি মূলত। এবং এই চেকড এক্সেপশনে মূলত কম্পাইল টাইমে এই ভুলগুলো ধরে ফেলে সে, সে আর রান করতে দেয় না। এই ধরনের কোনো এরর পাইলে, যদি আইও রিলেটেড কোনো এরর পায়, বা এসকিউএল রিলেটেড কোনো এরর পায়, বা ক্লাস পায় নাই, আহ, বা এই ধরনের যদি কোনো এরর হয়ে থাকে, বা ভার্চুয়াল মেশিন সংক্রান্ত কোনো এরর, আউট অফ মেমোরি, মেমোরি নাই আপনার পিসিতে, পর্যাপ্ত পরিমাণ মেমোরি নাই, সেগুলো হচ্ছে কম্পাইলই করবে না, একটা ক্লাস ফাইলই পরিণত করবে না, জাভা ফাইল থেকে একটা ক্লাস ফাইলই তৈরি হবে না। তো এই এররগুলো ধরলে সে রান তো করে, রান তো অনেক পরে, আগে তো ক্লাস জাভা ফাইল থেকে ক্লাস ফাইলে তৈরি করতে হবে। তো জাভা ফাইল থেকে ক্লাস ফাইলে তৈরি করার সময় সে এই বিষয়গুলো সে খোঁজে, মূলত এসকিউএল সংক্রান্ত কোনো এরর আছে কিনা, বা আইও সংক্রান্ত কোনো এরর আছে কিনা, বা ক্লাস নট ফাউন্ড সংক্রান্ত কোনো এরর আছে কিনা, ভার্চুয়াল মেশিন সংক্রান্ত কোনো এরর আছে কিনা, বা মেমোরি সংক্রান্ত কোনো এরর আছে কিনা, এই বিষয়গুলো মূলত, অর্থাৎ এখানে আরেকটা বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে যে লজিক্যাল পার্ট। একটা প্রোগ্রামের একটা নির্দিষ্ট ক্লাসের লজিক্যাল পার্ট ছাড়া বাকি যে এরর গুলো দিয়ে থাকে, সেই এরর গুলো হচ্ছে চেকড এক্সেপশন আমরা বলতে পারি মূলত। আর লজিক্যাল পার্টে যে এরর গুলো দেখায় সেই এরর গুলো হচ্ছে রান টাইম এক্সেপশন বা আনচেকড এক্সেপশন আমরা বলতে পারি। অর্থাৎ একটা ক্লাস ফাইল, জাভা ফাইল ক্লাস ফাইলে পরিণত হওয়ার পরে এটা যখন জেভিএম রান করতে যাইবে, রান করতে কোডগুলো রান করতে যাবে, কোডগুলো এই ক্লাসের ভিতরে কোডগুলোকে এক্সিকিউট করতে যাবে, তখন যে এরর গুলো পাবে সেই এরর গুলোকে বলা হয় আনচেকড এক্সেপশন। এটা আমরা একটু দেখি। আচ্ছা, the classes which inherits runtime exception are known as unchecked exceptions. Okay, এই যে যেই ক্লাসগুলো রানটাইম এক্সেপশন ক্লাসটাকে ইনহেরিট করেছে, আমরা বুঝতে পারতেছি। এই দেখেন, যেই ক্লাসগুলো রানটাইম ক্লাসটাকে রানটাইম ক্লাসটাকে কি করতেছে, এই রানটাইম ক্লাসটাকে এক্সটেন্স করেছে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোকে শুধু বলা হচ্ছে আনচেকড এক্সেপশন। এর যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি তাহলে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন, তারপর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন,
স্ট্রিং আউট অফ বাউন্ডস এক্সেপশনস, এগুলো হচ্ছে এক একটা এক্সেপশনের নাম। আপনারা যখন প্রোগ্রাম করতে যাবেন তখন দেখবেন যে আপনাদের কোনো যখন ইরোর দেবে, ইরোরটা আপনারা দেখতে পাবেন আউটপুটে। ওই এই ধরনের নাম দিয়ে দিয়ে আসবে আপনাদের, বলবে যে এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন, অমুক লাইনে আপনার এই ভুলটা হয়েছে, এটা বলে দিবে আপনাকে নেটবিনস বা জাভা বলে দিবে আপনাকে, যেটা হচ্ছে থ্রোয়েবল ক্লাসের মাধ্যমে আমরা পেয়ে যাব। ওকে, বলবে যে নাল পয়েন্টার এক্সেপশন। তো আমাদের এগুলো হচ্ছে আসলে বিস্তারিত বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। যে আসলে শুধু যদি নাল পয়েন্টার এক্সেপশন কি সেই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক কথাবার্তা বলা যাবে, অনেক আলোচনা করা যাবে, অনেক ডিটেলস আলোচনা করা যাবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা কি, অ্যারিথমেটিক এক্সেপশনটা আসলে কোন কোন সিচুয়েশনে থাকে, এই বিষয়গুলো যদি নিয়ে আলোচনা করি লং টাইম আলোচনা করা যাবে। ওকে, তো আমরা জাস্ট শর্টকাটে আলোচনা করে যাব, আপনারা জাস্ট মনে রাখবেন একটু। এগুলো আমরা যখন আবার কোড করব তখন আমরা এই পেপারগুলো পাবো এবং এই পেপারগুলো তখন প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট ডিসকাস করা যাবে। ওকে, তো এটা গেল একটা বিষয় যেটা হচ্ছে আনচেকড এক্সেপশন এবং চেকড এক্সেপশন, দুইটা বিষয়ের ভিতরে আমরা মূলত পেলাম কি চেকড এবং আনচেকড এর ভিতরে আমরা পেলাম কিছু বিষয়, সেটা হচ্ছে যে শুধু রান করার জন্য অ্যারিথমেটিক অর্থাৎ একটা ক্লাসের লজিক্যাল পার্টে যখন চলে যায় প্রোগ্রামটা রান করতে করতে, ওই লজিক্যাল পার্টে যে এররগুলো পায় সেই এররগুলোকে বলা হয় আনচেকড এক্সেপশন অথবা রান টাইম এক্সেপশন। ওকে, আর আরেকটা হচ্ছে চেকড এক্সেপশন, হচ্ছে ওই একটা জাভা ফাইল কম্পাইল হয়ে ক্লাস ফাইল তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত যদি কোনো এরর পেয়ে থাকে তাহলে সেই এরর গুলোকে আমরা বলতেছি চেকড এক্সেপশন। মনে থাকবে, অর্থাৎ কম্পাইলের সময় যেই এরর গুলো ধরা পড়ে সেই এরর গুলো হচ্ছে মূলত চেকড এক্সেপশন। আর রান টাইমে যে এরর গুলো ধরা পড়ে সেই এরর গুলোকে বলা হচ্ছে আনচেকড চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন। কম্পাইল রান টাইমে যে এরর গুলো ধরা পড়ছে সেগুলো হচ্ছে কি আনচেকড এক্সেপশন। ওকে, ক্লাস ফাইল থেকে যখন রান করছে একটা প্রোগ্রাম, আমাদের লজিক গুলো এক্সিকিউট করতে যাবে সেই মোমেন্টে যেই এরর গুলো ধরা পড়বে সেই এরর গুলোকে বলা হবে আনচেকড এক্সেপশন। এর ভিতরে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি কি কি, এখানে অ্যারিথমেটিক এক্সেপশন একটা আনচেকড এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন একটা আনচেকড এক্সেপশন। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল পার্টে এই ভুলগুলো আমরা পাবো। তখন আমরা বুঝতে পারবো, যখন দেখবো যে একটা নাল পয়েন্টার এক্সেপশন আসছে আমরা অটোমেটিক বুঝে পারবো যে এটা আমাদের ক্লাস ফাইলে কি আছে, প্রবলেম আছে। আমরা যে ক্লাসটার ভিতরে নাল পয়েন্টার পাচ্ছি সেই ক্লাসটার কোনো একটা কোডের ভিতরে কোনো একটা লজিক্যাল পার্টে এই ব্যাপারটা একটা ভ্যালু পাচ্ছে না, একটা অবজেক্ট পাচ্ছে না বা একটা ভেরিয়েবল পাচ্ছে না, বা যে ভেরিয়েবলটা নিয়ে আমরা অন্য একটা লজিক লিখেছি, এই বিষয়গুলো মূলত কাজ করে হচ্ছে আমরা বুঝতে পারবো তখন আসলে কোন এই ইরোরের নাম দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় ইরোরটা হয়েছে। এসকিউএল ফরম্যাট এক্সেপশন, ধরেন একটা এসকিউএল এক্সেপশন হয়েছে, সেক্ষেত্রে আমরা যে ক্লাসে আমরা ওই এসকিউএলটাকে কল করব আসলে এসকিউএলটা হয় এসকিউএল কানেক্টিভিটি পায় নাই, না হয় এসকিউএল এর ভিতরে ওই ম্যাথ টেবিলটা নাই নাই, অন্যথায় ওই যে কলামটা নিয়ে আমরা কাজ করতেছি এসকিউএল এর ভিতরে ওই কলামটা নাই। আহ, তাহলে হচ্ছে কি, অথবা এসকিউএল এর ভিতরে যে কলামটা নিয়ে কাজ করতেছি সেই কলামের ভিতরে একটা ভ্যালু সে নাল পাচ্ছে, ওই ভ্যালুটা সে পাচ্ছে না, তাহলে ওটা হচ্ছে ওইটাও এক ধরনের এসকিউএল এক্সেপশন। তো এই এসকিউএল এক্সেপশন মূলত আমরা পেয়ে থাকি কম্পাইল টাইমে। ওকে, তো আমরা শুরুতে যেটা পাবো, একটা এরর যখন আমরা পাবো তখন শুরুতে যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে কম্পাইল টাইম এরর না রান টাইম এরর, সেটা লেখা থাকবে। যদি কম্পাইল টাইম এরর হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ক্লাসটা কনভার্ট হয়ে বাইট কোডে কনভার্ট হয়ে ক্লাস ফাইলে তৈরি হয় নাই এখনো, অর্থাৎ তার আগেই আমাদের এসকিউএল সংক্রান্ত কোনো প্রবলেম আছে অথবা ক্লাসটা পায়নি অথবা আইনি সংক্রান্ত কোনো প্রবলেম আছে অথবা মেমরি সংক্রান্ত কোনো প্রবলেম আছে, সেই দিকে আমরা নজর দেবো, তাহলে হচ্ছে আমাদের এই রুটটা খুব সহজেই আমরা খুঁজে পেয়ে যাব। মনে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে?